হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ আসিফ বলছি। ইউটিউবে 100% ইংলিশ মাদার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। তো আমার কিছু ভাই এবং বোনেরা দীর্ঘদিন ধরে রিকোয়েস্ট করছে, ভাইয়া আমরা বাংলা ইংলিশ কোথা থেকে শুরু করব, কীভাবে শুরু করব বুঝতে পারছি না, তো আমাদের অনলাইনে পড়ান। তো তাদের মতো যারা এই সমস্যায় আছেন, তো তাদের জন্য এই ক্লাসটা। আশা করি আপনারা একটু না টেনে ভিডিওটি দেখতে থাকবেন। ও আরও একটা কথা, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন, প্রথম ক্লাসে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি ক্লাসটা নেব না, জাস্ট আমরা আমাদের কোথা থেকে কিভাবে শুরু করতে হবে এবং পড়াটা কিভাবে আমরা গুছাবো এবং আমরা কোথা থেকে শুরু করছি, কত দূর পর্যন্ত এসেছি, তারপর আমি একটা শুধু ধারণা দেব। আজ আমরা ক্লাস করব না, হ্যাঁ? তো আমরা আমাদের কোনগুলো করলে পড়াটা গুছালো হবে, আমরা সেগুলো সম্পর্কে একটু ধারণা নেব। তো চলুন। ঠিক ইংরেজির মতো পৃথিবীতে প্রত্যেকটা ভাষার একটা স্ট্রাকচার আছে বা একটা গঠন আছে, ধরন আছে। তো ভাষাটা কীভাবে শুরু হয়েছে, কত দূর পর্যন্ত এসেছে, এমন প্রত্যেকটা ভাষার ইতিহাসও আছে। ঠিক তেমনই ইংরেজি ভাষার একটা ইতিহাস আছে। তো আমাদের আমরা তো বলছি ইংরেজি শিখতে হলে আমাদের প্রথমে কী করতে হবে? আমরা অন্য ভাষাতে বলতে পারি, যেমন আমরা যদি আরবি ভাষা বা ইংলিশ, আরবি, স্প্যানিশ অথবা যদি আমরা চাইনিজ শিখি, তাহলে আমাদের অবশ্যই সে ভাষার বর্ণ মুখস্থ করতে হবে। তারপরে রিডিং পড়া শিখতে হবে, তারপর তাই তো শব্দার্থ মুখস্থ করতে হবে। তারপর শব্দার্থগুলো যখন মুখস্থ করবো, তারপরে আমরা ভাষার মধ্যে ব্যবহার করতে পারবো। এটা হলো অন্যান্য ভাষার। ঠিক তেমনই ইংরেজি ভাষায় যদি আসতে হয়, আমাদের প্রথমে বর্ণগুলোকে ভালোভাবে চিনতে হবে। তারপরে বর্ণগুলো চেনার পর আমাদের রিডিং পড়া শিখতে হবে। রিডিং পড়া দিতে আমরা পারবো। তারপরে ধাপ আমাদের শব্দার্থ মুখস্থ করে সেগুলো আমাদের ভাষায় ব্যবহার করা। ঠিক আমরা এইভাবে এগোবো। তো যাই হোক, আমরা তখন ইংরেজি শিখবো। যারা ইংরেজি রিডিং পড়তে পারেন না, তারা অবশ্যই ইংরেজি রিডিংগুলো পড়া শিখবেন। আর ইংরেজি রিডিং পড়া শিখতে হলে সর্বপ্রথম আপনাদের ইংরেজি বর্ণগুলোকে চেনা শিখতে হবে। আর ইংরেজি বর্ণগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যেমন বাংলা বর্ণগুলোকে যেমন দুই ভাগে ভাগ করা হয়, যেমন স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ। ঠিক তেমনই ইংরেজিতে স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ আছে। আমাদের বাংলায় কিন্তু আলাদা আলাদাভাবে স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ দেওয়া থাকে, কিন্তু ইংরেজিতে সব বর্ণগুলো এক জায়গায় থাকবে বলে আমরা অতটা বুঝতে পারি না যে এগুলো স্বরবর্ণ আর এগুলো ব্যঞ্জনবর্ণ। অর্থাৎ আমরা বাংলায় স্বরবর্ণের পরিবর্তে ইংরেজিতে এই বর্ণগুলো ব্যবহার করি, সেগুলোকে ইংরেজি স্বরবর্ণ বা ভাওয়েল বলে। আর বাংলা ব্যঞ্জনবর্ণের পরিবর্তে যেসব বর্ণগুলো ব্যবহার করি সেগুলোকে কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণ বলে ইংলিশে। অর্থাৎ ভাওয়েল মানে স্বরবর্ণ আর কনসোনেন্ট মানে ব্যঞ্জনবর্ণ। অর্থাৎ ইংরেজিতে যে সব স্বরবর্ণগুলো আছে, এই স্বরবর্ণগুলো এ, ই, আই, ও, ইউ, এই 5টা মোট ইংরেজিতে স্বরবর্ণ আছে। আর এই এ, ই, আই, ও, ইউ বাদে যে কটা আছে সবগুলো হলো ব্যঞ্জনবর্ণ। অর্থাৎ বি, সি, ডি, এফ এগুলো সব ব্যঞ্জনবর্ণ, হ্যাঁ? অর্থাৎ এ, ই, আই, ও, ইউ বাদে এগুলো সব স্বরবর্ণ। এখন যদি বলা যায় যে ভাইয়া তাহলে এ, ই, আই, ও, ইউ কেন স্বরবর্ণের কাজ করে, আসলে একটু খেয়াল করে লক্ষ্য করবে, দেখবা যে এতে হয় আকার, ইতে হয় একার, আইতে হয় রস্যাইকার এবং দীর্ঘিকার, ইউতে হয় রস্যুকার এবং দীর্ঘকার, ওতে হলো ওকার। ঠিক আমরা এই কয়টা বর্ণের পরিবর্তে বাংলায় যেসব বর্ণগুলো ব্যবহার করি সেগুলো সবই স্বরবর্ণ হয়, তাই এগুলোকে ইংরেজিতে স্বরবর্ণ বা ভাওয়েল বলে। আর এগুলো বাদে ইংরেজিতে যে কটা আছে সেগুলো সবই ব্যঞ্জনবর্ণ, হ্যাঁ? তো যাই হোক, এই স্বরবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণের মিলনে যা ঘটে সেটি হলো যা হয়, তারপরে শব্দ উৎপন্ন হয়। অর্থাৎ স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণের মিলনে মূলত শব্দ উৎপন্ন হয়, হ্যাঁ? তো এই শব্দগুলোকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়, অর্থাৎ শব্দগুলোর নাম আছে। এখানে একটা উদাহরণ রয়েছে স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ চেনার, যেমন বাবা আর মামা। এই বাবা, ব হলো স্বরবর্ণ, অর্থাৎ ইংরেজিতে বাংলা ব এর পরিবর্তে ইংরেজি বি বসছে। এই বাবা, এখানে ব হলো ব্যঞ্জনবর্ণ আর আকার হলো স্বরবর্ণ। যেমন বয়ের পরিবর্তে ইংরেজিতে বি বসেছে আর আকারের পরিবর্তে ইংরেজিতে এ বসেছে, অর্থাৎ বি ব্যঞ্জনবর্ণ আর আকার হলো স্বরবর্ণ। তাই এখানে এ হলো ভাওয়েল আর বি হলো কনসোনেন্ট, হ্যাঁ? ঠিক এইভাবেই প্রত্যেক জায়গায় একই রকমভাবে এই বর্ণগুলো স্বরবর্ণ অর্থাৎ ব্যঞ্জনবর্ণের পাশে স্বরবর্ণ বসে এই শব্দ তৈরি হয়, আর এই শব্দগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, হ্যাঁ?
ঠিক যেমন এই বর্ণের মধ্যে যেমন প্রকারভেদ আছে, স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ 2 প্রকার, এই শব্দের মধ্যেও তেমন প্রকারভেদ আছে। হ্যাঁ, এই শব্দগুলো পাশাপাশি বসে, অর্থাৎ কি এই বর্ণগুলো পাশাপাশি বসে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের মিলনে শব্দ উৎপন্ন হয়েছে এবং এই শব্দগুলোর নাম আছে। যেমন কোনটার নাম এই শব্দগুলোকে একত্রে বলে পার্টস অফ স্পিচ, আর বাংলায় বলে পদ প্রকরণ। হ্যাঁ, এই পার্টস অফ স্পিচ অর্থাৎ এই শব্দগুলো যেসব নাম আছে, নামগুলোর মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজাংশন, এগুলো। হ্যাঁ, আমি তো সবাই এই নামগুলো আমরা টোটালি 2-3 থেকে কিছুটা শুনে এসেছি এবং আমরা সামনে গিয়ে আরও গভীরভাবে জানবো। জাস্ট আমি আজকে একটু বলছি যে আমরা কোথা থেকে কতটুকু পর্যন্ত যেয়ে আমাদের শিখতে হবে। হ্যাঁ, আর আমরা বুঝতে পারবো যে আমাদের কতটুকু শিখেছি, আমাদের ইংরেজি কত দূর এসেছি, আর আমাদের নিজেদের সম্পর্কে জাস্ট একটা ধারণা আসবে। আর কত দূর পর্যন্ত গেলে আমরা আমাদের পড়াটা ভালোভাবে গোছালো হবে, শুধু এর উপর একটা ধারণা দিচ্ছি। হ্যাঁ, ঠিক দেখেন, আমি প্রথমে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের মিলনে শব্দ উৎপন্ন হয়েছে, অর্থাৎ প্রথমে বর্ণ থেকে শব্দ এসেছে। এবার বর্ণের মধ্যে যেমন প্রকারভেদ আছে, শব্দের মধ্যে তেমন প্রকারভেদ আছে। তো বর্ণ থেকে শব্দ এসেছে, এবার শব্দ থেকে আমরা চলে যাবো বাক্যে। হ্যাঁ, তো এই পাশাপাশি এই একাধিক শব্দের মিলনে বাক্য উৎপন্ন হয়। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, রহিম বাড়ি যাবে। এখানে এই টোটালটাকে বলে একটা বাক্য। আর এখানে অ্যাড একটা শব্দ, এই বাড়ি একটা শব্দ, আর এখানে রহিম একটা শব্দ। হ্যাঁ, এই 3টে শব্দের মিলনে একটা বাক্য উৎপন্ন হয়েছে, অর্থাৎ এটা পুরোটা বাক্য। আর এইটা একটা শব্দ। যেমন এখানে 3টে শব্দ মিলে একটা বাক্য তৈরি হয়েছে, ঠিক তেমনই 5টা 6টা 7টা শব্দ মিলেও কিন্তু একটা বাক্য তৈরি হতে পারে। অর্থাৎ একটা বাক্যে মেলা কয়টা শব্দ থাকতে পারে, আর একটা শব্দে মেলা কয়টা বর্ণ থাকতে পারে। অর্থাৎ আমরা এখানে একটা সুন্দর একটা বর্ণনা পেয়ে গেলাম। বাক্য ভাঙলে যা পাওয়া যায় তাকে বলে শব্দ, আর শব্দ ভাঙলে যা পাওয়া যায় তাকে বলে বর্ণ। যেমন আমরা এই শব্দটাকে যদি ভাঙি, এখানে কি পাচ্ছি? এখানে ম পাচ্ছি, এখানে হ পাচ্ছি, এখানে রস্বইকার পাচ্ছি, এখানে র পাচ্ছি। হ্যাঁ, এগুলোকে বলে এক একটা বর্ণ। আমরা তো আগে শিখেছি স্বরবর্ণ ব্যঞ্জন, এটা ব্যঞ্জন বর্ণ, এটা স্বরবর্ণ, এটা ব্যঞ্জন বর্ণ। হ্যাঁ, ঠিক এইভাবে শব্দ উৎপন্ন হয়েছে, ঠিক এইভাবে বর্ণ হয়েছে, বর্ণ থেকে শব্দ, আর শব্দ থেকে বাক্য। এর আগে আমরা বলছি যেমন বর্ণগুলোর প্রকারভেদ আছে, বর্ণ থেকে শব্দ উৎপন্ন হয়েছে, শব্দগুলোর মধ্যে প্রকারভেদ আছে, আর শব্দ থেকে যেমন বাক্য উৎপাদন হয়েছে, এই বাক্যের মধ্যেও তেমন প্রকারভেদ আছে। তো এই টোটাল বাক্যগুলোকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। এক হলো কি বর্ণনামূলক দিক থেকে বাক্য, আর এক হলো গঠনমূলক দিক থেকে বাক্য। হ্যাঁ, গঠনমূলক দিক থেকে বাক্য। তো বর্ণনামূলক দিক থেকে বাক্যগুলোকে সাধারণত 5 ভাগে ভাগ করা হয়। এগুলো আমরা সকলে শুনছি: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স আর এক্সক্লেমেটরি সেন্টেন্স। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বর্ণনামূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নমূলক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স মানে অনুজ্ঞামূলক বাক্য, অবজেক্টিভ সেন্টেন্স মানে প্রার্থনামূলক বাক্য, এক্সক্লেমেটরি মানে বিস্ময়সূচক বাক্য। হ্যাঁ, এইভাবে ধাপে ধাপে মূলত এসছে। এই বাক্যগুলোকে বাংলায় বলে কোনোটা বর্ণনামূলক, প্রশ্নমূলক, অনুজ্ঞামূলক, প্রার্থনামূলক এবং বিস্ময়সূচক। আর এই প্রত্যেকটা বাক্যকে আবার 2 ভাগে ভাগ করা যায়। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। হ্যাঁ, যেমন আমি বাড়ি যাই, আমি বাড়ি যাই না। হ্যাঁ, তারপর আরও আছে প্রশ্নবোধক, সে কি বাড়ি যায়, সে কি বাড়ি যায় না। ঠিক এইভাবে প্রত্যেকটা সেন্টেন্স অ্যাফার্মেটিভ আর নেগেটিভ, অর্থাৎ হ্যাঁ বোধক আর না বোধক আছে। এরপর কি আছে? গঠনমূলক সেন্টেন্স। গঠনের দিক থেকে সেন্টেন্স অর্থাৎ বাক্যকে 3 ভাগে ভাগ করা যায়। সেটা সিম্পল বা সরল বাক্য, কমপ্লেক্স বা জটিল বাক্য, কম্পাউন্ড বা যৌগিক বাক্য। এই টোটাল এই বাক্যগুলোকে 2 ভাগে ভাগ করা হয়েছে। আর এই কমপ্লেক্স বাক্যটাকে আবার মিশ্র বাক্যও বলে। কারণ কি, এটা যেমন কমপ্লেক্স মানে তো জটিল কি, যেখানে অনেকগুলো কিছু থাকবে তাকে কাজটিকে জটিল বলে। মেলা কাজ থাকবে, সেই কাজটা অবশ্যই জটিল হবে। আর যেহেতু কমপ্লেক্স সেন্টেন্সে 1 বা 2 বা ততোধিক বাক্য নিয়ে গঠিত, তাই এটা জটিল বাক্য বা মিশ্র বাক্য বলে। হ্যাঁ, ঠিক আছে। এই বাক্যগুলো একটু কঠিন হবে আর এই বাক্যগুলো একটু সহজ হবে, যেহেতু আমাদের এই বাক্যটা একটু ভিন্ন টাইপের। আর এই বাক্যটা সচরাচর সকলে আমরা এই বাক্যগুলোর সাথে পরিচিত আছি। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু ব্যাকরণের বা গ্রামারের একটা গুরুত্বপূর্ণ অংশ। হ্যাঁ,
আমরা সবগুলোই ধাপে ধাপে শিখব, তবে একটু ধৈর্য নিয়ে ভিডিওটা না টেনে দেখতে থাকুন। এছাড়াও তো এরপরে আমাদের যেটা আছে যে আমরা এই বাক্যগুলো শিখব, তো আমাদের সকলের উদ্দেশ্য থাকে তো যে আমাদের ইংরেজিতে ভালো রেজাল্ট করা। কিন্তু আপনারা একটু খেয়াল করবেন যে আমাদের ইন্টার লেভেলে অথবা এসএসসি লেভেলে যেসব আইটেমগুলো আছে, ওই আইটেমগুলোই কিন্তু একটা বলে না এটা কোন সেন্টেন্স, এই সেন্টেন্সের উদাহরণ কী, সংজ্ঞা কী, এমন বলে না। সেখানে আমাদের সরাসরি সেন্টেন্স টু সেন্টেন্স চেঞ্জ করতে বলে। হ্যাঁ, তো আমরা সেখানে যদি চেঞ্জ করতে বলে, আমরা দেখা যাচ্ছে সেন্টেন্সগুলোই চিনি না, তাহলে আমরা সেন্টেন্সগুলো চেঞ্জ করবো কীভাবে? হ্যাঁ, তাই আমরা এই সেন্টেন্সগুলো আগে সুন্দর করে শিখবো, তারপরে আমরা ওই সেন্টেন্সগুলো চেঞ্জ করা শিখবো। অর্থাৎ আমাদের বলে চেঞ্জিং সেন্টেন্স নামে যে একটা চ্যাপ্টার আছে, ওখানে ধরেন এগুলো লাগবে, ভয়েস লাগবে, এগুলো ধরেন লাগবেই। তো আমাদের সেগুলো শিখতে হলে আমাদের এগুলোর উপরে ধারণা একটু থাকা লাগবে। দেখেন, এগুলোর উপরে একটু বেশি ধারণা থাকা লাগবে। হ্যাঁ, তো আমি এই চ্যাপ্টারটা আবারও একবার বলে দিই। আমরা যে ধাপটা অতিক্রম করলাম, আমরা প্রথমে বর্ণ, কেউ যদি ইংরেজি পড়তে না পারেন তাহলে বর্ণগুলো মুখস্থ করে আপনারা রিডিং পড়া শিখবেন, শব্দার্থ মুখস্থ করবেন। তারপর এই বর্ণ থেকে শব্দ তৈরি হয়েছে, এই শব্দগুলোকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়, অর্থাৎ পার্টস বলে শব্দগুলোকে। এই শব্দগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। অর্থাৎ বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া বিশেষণ, বিভক্তি। প্রিপোজিশন মানে বিভক্তি। তারপর কনজাংশন সংযোগকারী অব্যয়, আর ইন্টারজাংশন মানে বিস্ময়সূচক শব্দ। এরপর কি আসলে বর্ণ থেকে শব্দ থেকে আবার আসলে বাক্য। এই বাক্যগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, অর্থাৎ বর্ণনার দিক থেকে আর গঠনের দিক থেকে। বর্ণনার দিক থেকে বাক্য হলো 5 প্রকার, আর গঠনের দিক থেকে বাক্য হলো 3 প্রকার। ঠিক, আমাদের যখন এগুলো টোটাল কমপ্লিট হয়ে যাবে, তাহলে আমরা এরপরে যেটা করবো সেটা হলো যে আমাদের আইটেম, যে মেইন উদ্দেশ্য, যদি এসএসসি ইন্টারে যদি ভালো রেজাল্ট করতে হয়, তাহলে আমাদের আইটেমগুলোর ওপর ভালো দক্ষতা থাকা লাগবে। হ্যাঁ, আর আমরা যদি ভর্তি পরীক্ষা বা বিসিএস বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে চাই, তাহলে আমাদের সেখানে কী করা লাগবে, আমাদের এই যে পার্টস অর্থাৎ এই পার্টসগুলোর ওপরে খুব ভালো অভিজ্ঞতা থাকা লাগবে। প্লাস কি, আমাদের আরও কিছু বিষয় আছে যেগুলো আমি একটু পরে বলছি, চাকরি ক্ষেত্রে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়, যেগুলো খুব ইম্পর্টেন্ট। আর তাছাড়াও এই যে ভয়েস, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই সেন্টেন্সগুলো কিন্তু সেখানে অহরহ আসে। তো যাই হোক, যে পরীক্ষায় ভালো রেজাল্ট করা আর এই যে বিভিন্ন চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবং বিসিএস বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কিন্তু চান্স পড়ার মধ্যে কিছুটা পার্থক্য আছে। হ্যাঁ, তো ভালো রেজাল্ট করার মধ্যে আর ভালো জায়গায় যাওয়ার মধ্যে কিছুটা পার্থক্য আছে। তো যাই হোক, আমাদের প্রথম ধাপ হলো যে আমরা যে এসএসসি এইচএসসিতে ভালো রেজাল্ট করব। আমি তার উপর কিছু টিপস দিচ্ছি, এইগুলো করতে পারলে আপনারা যাই হোক একটা ধারণা পেয়ে যাবেন। যাই হোক, এইগুলো যদি আপনারা ভালোভাবে শিখতে পারেন, তাহলে এইগুলো যদি আপনারা ভালোভাবে শিখতে পারেন, তাহলে পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন যে আইটেমগুলো কীভাবে কোথা থেকে শুরু করবেন। তো আমি আইটেমগুলোর ওপর একটু ধারণা দিচ্ছি, চলেন দেখা যাক আইটেমগুলো একটু। এই যে, হ্যাঁ, আমাদের এই আইটেমগুলো শেষ করতে হবে। এই আইটেমগুলো শেষ করলে মোটামুটি সমস্ত আইটেমের উপর আপনাদের একটা ধারণা আসবে। যেমন ন্যারেশন, তারপর আছে ট্যাগ কোয়েশ্চেন, কমপ্লিটিং সেন্টেন্স, কারেক্ট ফর্ম অফ ভার্ব অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব, তারপর হচ্ছে ফ্রেজ আছে, পাঞ্চুয়েশন আছে, প্রিপোজিশন আছে অর্থাৎ প্রিপোজিশন মানে বিভক্তি, আমরা তো আগেই দেখলাম। তারপর কানেক্টরস, আর্টিকেল করতে হলে কিন্তু ওই এ ই আই ও ইউ অর্থাৎ ভাওয়েলগুলোর ওপর কিন্তু একটা ধারণা থাকা লাগবে। হ্যাঁ, যেমন কি এ ই আই ও ইউ, এই ভাওয়েলগুলোর পূর্বে সর্বদাই অ্যান হয়। কী হয়? সর্বদাই অ্যান হয়, এ হয় না। কিন্তু এ মানেও একটি, অ্যান মানেও একটি। তাই এ ই আই ও ইউ যখন যেখানে থাকবে, তার আগে যদি এ অথবা অ্যান থাকে, তার মধ্যে কিন্তু অ্যানটাই হবে। যেমন এখানে দেওয়া যায় অ্যান আপেল, অ্যাপল। এখানে কিন্তু এ আছে, এ থাকার কারণে এখানে কী হবে, এখানে অ্যান হবে, এখানে কিন্তু এ হবে না। হ্যাঁ, বুঝতে পেরেছেন আশা করি। তারপরে কি আর্টিকেল করে, তারপর চেঞ্জিং সেন্টেন্স। হ্যাঁ, চেঞ্জিং সেন্টেন্সকে আবার বিভিন্ন ভাগে যেমন সাধারণ সেন্টেন্সগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি, যেমন অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এই সেন্টেন্সগুলো
এই অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এই সেন্টেন্সগুলো কিন্তু আমাদের বিভিন্ন সময় বলে চেঞ্জিং সেন্টেন্সে বলে একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে রূপান্তর করতে। সেক্ষেত্রে আমরা যদি সেন্টেন্সগুলো নাই চিনি তাহলে কিন্তু আমরা রূপান্তর করতে পারবো না। সেজন্য আমাদের আগে আমি যেগুলো বললাম ওইগুলোর উপর কিন্তু ধারণা থাকতে হবে। তারপর গঠনমূলক সেন্টেন্স যেমন সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স আছে। এর সাথে আবার কন্ডিশনাল আছে, কিন্তু কন্ডিশনাল যুক্ত হয়ে কিন্তু সিম্পল, কমপ্লেক্স এই কমপ্লেক্স সেন্টেন্স গঠন হয়। সেজন্য আমাদের সেন্টেন্সগুলো যদি না চিনি বা সেন্টেন্সগুলো যদি তৈরি না করতে পারি তাহলে কিন্তু আমরা সেন্টেন্স চেঞ্জ করতে পারবো না। তারপর আছে ভয়েস, এই যে ভয়েস বলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে অথবা প্যাসিভ থেকে বলে অ্যাক্টিভ করতে। তারপর আছে ডিগ্রি। ডিগ্রি হলো 3 প্রকার আছে, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। এই 3 প্রকার ডিগ্রি বলে চেঞ্জ করতে। এই একটা আইটেম কিন্তু 4টা আইটেম যুক্ত করেছে। যেহেতু এটা বড় আইটেম, এগুলো সমস্ত পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। সমস্ত পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ এখান থেকে প্রত্যেকটা পরীক্ষায়, প্রতিযোগিতামূলক পরীক্ষায়, ইউনিভার্সিটি প্রশ্নে, বিসিএস প্রশ্নে, চাকরির ক্ষেত্রে সব জায়গায় কিন্তু এখান থেকে 2-1টা করে প্রশ্ন দেয়, অবশ্যই দেয়। তো আমি আরও একটু ব্যাখ্যা করেছি। আমাদের এই আইটেমগুলো করতে হলে কিন্তু আগেরগুলো কিন্তু শেষ করা লাগবে। আমি আগেও বলেছি, এখনও বলছি, এই আইটেমগুলো আমাদের ভালোভাবে করতে হলে আগেরগুলো শেষ করা লাগবে। যেমন এখানে ন্যারেশন, আমরা যদি ন্যারেশন করতে চাই তাহলে আমাদের টেন্সের ওপর অবশ্যই ধারণা থাকা লাগবে। কারণ ন্যারেশন করতে হলে টেন্সেস চেঞ্জ করতে হয়, সেন্টেন্সেস চেঞ্জ করতে হয়, অর্থাৎ টেন্স সেন্টেন্সের ওপর ভালো ধারণা থাকবে লাগবে। আপনি যদি টেন্স আর সেন্টেন্স যদি না জানেন তাহলে কিন্তু ন্যারেশন করতে পারবেন না। ট্যাগের ক্ষেত্রেও কিন্তু একই। এখানে সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট চেনা লাগবে, সাবজেক্টের পজিশন চেনা লাগবে, টেন্স চেনা লাগবে, সেন্টেন্স চেনা লাগবে। ঠিক প্রত্যেকটা বিষয়ই কিন্তু একই বিষয়ের উপর নির্ভরশীল। টেন্স, সেন্টেন্স এগুলো কিন্তু লাগবেই। প্লাস ওই পার্টস অফ স্পিচের উপর অল্প একটু ধারণা থাকলে আপনি আইটেমগুলো করতে পারবেন। আইটেমগুলো করার জন্য পার্টস অফ স্পিচের উপর কম ধারণা থাকলেও হবে, কিন্তু যদি আপনি আইটেমগুলো করতে চান তাহলে টেন্স আর সেন্টেন্সের উপর একটু বেশি ধারণা থাকতে হবে। আর যদি প্রতিযোগিতামূলক পরীক্ষায়, অর্থাৎ চাকরির পরীক্ষায়, বিসিএসের পরীক্ষায় অথবা ইউনিভার্সিটির প্রশ্নে যদি আপনি ভালো মার্কস করতে চান তাহলে কিন্তু আপনার এই পার্টস অফ স্পিচগুলো সম্পর্কে ভালো ধারণা থাকা লাগবে। প্লাস পার্টস অফ স্পিচগুলো যখন শিখে যাবেন, এইগুলোই মূলত এখান থেকে বিসিএস বিভিন্ন চাকরি পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এছাড়াও আরও কিছু জিনিস আছে যেগুলো মানে খুব ভালো মাপের স্টুডেন্ট বা হাই লেভেলের স্টুডেন্ট তাদের জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলো তাদের বেশি লাগে, অর্থাৎ এখান থেকে কিন্তু অপরাও ব্যাপক পরিমাণে প্রশ্ন আসে। যেমন এগুলো হলো কি শব্দার্থ, যেমন শব্দার্থ যত জানবে তত কিন্তু ইউনিভার্সিটি বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু ফ্রি হ্যান্ড সহ বিভিন্ন প্যারাগ্রাফ যা আসে আপনি লিখতে পারবেন বা পড়ে বুঝতে পারবেন। তারপর আছে প্রিপজিশন থেকেও কিন্তু প্রশ্ন আসে, অর্থাৎ বিভক্তি থেকেও প্রশ্ন আসে। তারপর গ্রুপ ভার পড়তে হবে, ফ্রেজ পড়তে হবে, আর এই যে সিনোনিম অ্যান্টোনিম। এখন প্রশ্ন থাকতে পারে, ভাই আমি তো সিনোনিম অ্যান্টোনিম পড়ি, এই যে এগুলো ইউনিভার্সিটির বিভিন্ন ভাইয়ারা প্রশ্ন করে, ভাই আমরা সিনোনিম অ্যান্টোনিম করি কিন্তু পরীক্ষার হলে যে আমরা প্রশ্ন কমন পাই না, আমরা এই কমন পাওয়ার জন্য কী পড়ব? আসলে তুমি দেখবা যে আমাদের ইন্টার লেভেলে যেসব প্রশ্নগুলো দেয়, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের সব টেক্সট বুক ভিত্তি দেয়, অর্থাৎ টেক্সট বুক থেকে সিনোনিম অ্যান্টোনিম, যে কারণে আমাদের ওখানে 15টা দেয়, দেখা যাচ্ছে 13-14টাও সিনোনিম অ্যান্টোনিম হয়। কিন্তু ইউনিভার্সিটি ওই একই সিনোনিম অ্যান্টোনিমের আলাদা আলাদা অর্থ আছে, সেইগুলো আমাদের এখানে দেয়, যে কারণে আমাদের হয় না। অর্থাৎ যেমন আমরা যদি বলি কোকিল, যেমন কোকিলের সমার্থক শব্দ কী কী আছে, যেমন কোকিলের সমার্থক শব্দ হচ্ছে কাকপুষ্ট, অন্নপুষ্ট, পরভিত, পিক, বসন্ত দূত, এইগুলো। ঠিক তেমনই এই একটা সিনোনিম অ্যান্টোনিমের অনেক কয়টা রূপ আছে যেগুলো আমরা সব কয়টা জানি না, আর আমাদের এইগুলো সেখান থেকেই পড়ে, যে কারণে আমরা কমন পাইনি। অর্থাৎ আমাদের সিনোনিম অ্যান্টোনিম পড়তে হলে ব্যাপক পরিমাণে শব্দার্থ করা লাগবে, আর বিভিন্ন চাকরির পরীক্ষায় ভালো মার্ক করতে হলে আমাদের সিনোনিম অ্যান্টোনিম অর্থাৎ শব্দার্থ, তারপর ফ্রেজের উপর ভালো অভিজ্ঞতা থাকা লাগবে, নাহলে কিন্তু আমরা এখান থেকে একটু পিছাই থাকবো। আমি আরও একবার এই টোটাল ক্লাসটার উপর আরও একবার ছোট্ট ধারণা দিতে চাই, আপনারা আরেকবার শোনেন। যে আমরা যারা ইংরেজি পড়তে পারেন তাদের বর্ণগুলো মুখস্থ করতে হবে, তারপর শব্দ পড়া শিখতে হবে, অর্থাৎ রিডিং করে শব্দ মুখস্থ করা শিখতে হবে। তারপর শব্দের মধ্যে যে প্রকারভেদ আছে, অর্থাৎ পার্টস অফ স্পিচগুলোকে আমাদের মুখস্থ করতে হবে। তারপরে আছে শব্দ থেকে তৈরি হয়েছে বাক্যগুলোকে আবার 2 ভাগে ভাগ করা হয়, বর্ণনামূলক আর গঠনমূলক। বর্ণনামূলক বাক্য 5 প্রকার, গঠনমূলক বাক্য 3 প্রকার, এইভাবে। আর আমরা যদি আইটেম করতে চাই তাহলে আমাদের টেন্সের উপরে আর সেন্টেন্সগুলোর উপরে, অর্থাৎ
ক্রিয়ার কাল আর বাক্যগুলোর উপর আমাদের একটু ভালো ধারণা থাকা লাগবে, তাহলে আমরা আইটেমগুলো করতে পারবো। আর যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাই, তাহলে আমাদের এই পার্টস উপর ভালো ধারণা থাকা লাগবে। আর শব্দার্থ, প্রিপজিশন, গ্রুপ ভার্ব, ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম এগুলোর উপর ভালো আমাদের ধারণা থাকলেই আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো। তো এই ছিল আমাদের আজকের এই ক্লাসের যে ভূমিকা, এই পর্যন্তই ছিল। তো আশা করি আপনারা সকলে পড়াটা একটু গুছিয়ে নিতে পারবেন এবং কোথা থেকে শুরু করবেন এবং কত দূর পর্যন্ত এসেছেন আপনারা আসলে এই ক্লাসটুকু করলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, তো আজকের মতো এই পর্যন্তই আমার ক্লাসটা শেষ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।